ভাবুন তো, এমন একটি দেশ যার মাটির নিচে তেল নেই, গ্যাস নেই, সোনা নেই, লোহার আকরিকও খুব সীমিত, পাহাড়ে ভরা, ঘন ঘন ভূমিকম্প হয়, ভয়ঙ্কর সুনামি আঘাত হানে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল পুরো দেশ। তারপরেও সেই দেশ আজ বিশ্বের অন্যতম ধনী ও প্রযুক্তিগতভাবে উন্নত রাষ্ট্র। কিভাবে সম্ভব হলো? কেন বিশ্বের বড় বড় গাড়ি কোম্পানি, ইলেকট্রনিক্স ব্র্যান্ড, রোবট প্রযুক্তি এবং শিল্প উৎপাদনে জাপানের নাম সবার আগে আসে? প্রাকৃতিক সম্পদ ছাড়া কি সত্যি একটি দেশ অর্থনৈতিক সুপার পাওয়ার হতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব জাপানের অর্থনৈতিক উন্নয়নের বাস্তব গল্প, তাদের সাফল্যের গোপন কৌশল এবং এমন কিছু শিক্ষা যা বিশ্বের যে কোনো দেশের জন্য অনুপ্রেরণা হতে পারে। স্বাগতম লিগ্যাল টক্স বিডিতে, যেখানে আমরা জানব সহজ ভাষায় আইন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জাপানের বাস্তবতা। প্রাকৃতিক সম্পদ কম, কিন্তু সম্ভাবনা ছিল মানুষের মধ্যে। অনেকেই মনে করেন একটি দেশ ধনী হতে হলে অবশ্যই তেল, গ্যাস, সোনা বা বিশাল খনিজ সম্পদ থাকতে হবে, কিন্তু জাপান সেই ধারণার একটি ব্যতিক্রমী উদাহরণ। জাপানের মোট ভূমির প্রায় 70% পাহাড়ি এলাকা, ফলে কৃষিকাজের জন্য উপযোগী জমি তুলনামূলকভাবে কম। দেশটিতে তেল, প্রাকৃতিক গ্যাস, লোহার আকরিক কিংবা কয়লার মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের মজুদও খুব সীমিত। এ কারণে জাপানকে তার প্রয়োজনীয় জ্বালানি ও অধিকাংশ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এছাড়া জাপান বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। প্রায়ই ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। 2011 সালে তোহোকু ভূমিকম্প ও সুনামি তার একটি বড় উদাহরণ, যা দেশটির অর্থনীতি ও অবকাঠামোর ওপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে। এত প্রতিকূলতার পরেও জাপান হাল ছেড়ে দেয়নি। দেশটি বুঝেছিল প্রাকৃতিক সম্পদের ঘাটতি থাকলেও দক্ষ জনশক্তি, উন্নত শিক্ষা, প্রযুক্তি, গবেষণা শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাই হতে পারে সবচেয়ে বড় সম্পদ। অর্থাৎ জাপান তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসাবে বেছে নিয়েছিল মানুষকে। দক্ষ, পরিশ্রমী এবং উদ্ভাবনী জনগোষ্ঠী গড়ে তোলার মাধ্যমেই তারা ভবিষ্যতের অর্থনীতির উন্নয়নের ভিত্তি তৈরি করে। এখান থেকে শুরু হয় জাপানের সেই অসাধারণ অর্থনৈতিক যাত্রা, যা পরবর্তী কয়েক দশকে পুরো বিশ্বকে বিস্মিত করে। ধ্বংসস্তূপ থেকে বিশ্বশক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের নতুন শুরু। 1945 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির সময় জাপানের অবস্থা ছিল অত্যন্ত সংকটপূর্ণ। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা, বিভিন্ন শহরে ব্যাপক বোমাবর্ষণ এবং শিল্প কারখানার ধ্বংসে দেশটির অর্থনীতি প্রায় ভেঙে পড়ে। উৎপাদন কমে যায়, খাদ্য সংকট দেখা যায় এবং লাখো মানুষ কর্মহীন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে অনেকেরই ধারণা ছিল জাপানের ঘুরে দাঁড়াতে হয়তো কয়েক প্রজন্ম লেগে যাবে, কিন্তু বাস্তবে ঘটেছিল ভিন্ন কিছু। যুদ্ধ পরবর্তী সময়ে জাপান সরকার অর্থনীতি পুনর্গঠনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন। একই সঙ্গে শিল্প, শিক্ষা, অবকাঠামো এবং প্রযুক্তি খাতে নতুনভাবে বিনিয়োগ শুরু করেন। এই সময় যুক্তরাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় বিভিন্নভাবে সহায়তা করে, যা অর্থনৈতিক পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাপানের নীতি নির্ধারকরা একটি বিষয় খুব দ্রুত বুঝতে পারেন, তারা যদি কাঁচামাল রপ্তানি করতে না পারে তাহলে উচ্চমানের প্রস্তুত পণ্য তৈরি করে বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে হবে। ফলে তারা কম দামে নয়, বরং উচ্চমানের ও নির্ভরযোগ্য পণ্য উৎপাদনের উপর জোর দেন। ধীরে ধীরে জাপানের তৈরি পণ্যের গুণগত মান আন্তর্জাতিক বাজারে পরিচিতি পেতে শুরু করে। একই সময় থেকে দেশটির আধুনিক শিল্পায়নের গতি বাড়ে। ইস্পাত, জাহাজ নির্মাণ, যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স এবং পরে মোটরগাড়ি শিল্প দ্রুত বিকশিত হয়। কয়েক দশকের মধ্যেই জাপান বিশ্বের অন্যতম বৃহৎ শিল্পোন্নত অর্থনীতিতে পরিণত হয়। জাপানের এই উত্থানকে অনেক অর্থনীতিবিদ জাপানিজ ইকোনমিক মিরাক্কেল বা জাপানের অর্থনৈতিক বিস্ময় নামে উল্লেখ করেন। জাপানের সবচেয়ে বড় সম্পদ মানুষ, শিক্ষা ও প্রযুক্তি। জাপানের অর্থনৈতিক সাফল্যের সবচেয়ে বড় রহস্য খুঁজতে গেলে দেখা যায় তারা প্রাকৃতিক সম্পদের চেয়ে মানব সম্পদে বেশি বিনিয়োগ করেছে। যুদ্ধের পর জাপান সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করার উপর বিশেষ গুরুত্ব দেয়। শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাড়ানো নয়, বরং বিজ্ঞান, গণিত, প্রকৌশল এবং প্রযুক্তিগত শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়। লক্ষ্য ছিল এমন একটি প্রজন্ম গড়ে তোলা যারা নতুন প্রযুক্তি তৈরি করতে পারবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। জাপানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল গবেষণা ও উন্নয়ন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ধারাবাহিক বিনিয়োগ। অনেক জাপানি প্রতিষ্ঠান তাদের আয়ের একটি উল্লেখযোগ্য অংশ নতুন প্রযুক্তি, উন্নত নকশা এবং উৎপাদন পদ্ধতি উদ্ভাবনের জন্য ব্যয় করেন। ফলে ধীরে ধীরে জাপান শুধু অন্য দেশের প্রযুক্তি ব্যবহার করেনি, বরং নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনেও বিশ্বে নেতৃত্ব দিতে শুরু করে। রোবোটিক্স, অটোমেশন, ইলেকট্রনিক্স, ক্যামেরা প্রযুক্তি এবং মোটরগাড়ি শিল্পে তাদের এই বিনিয়োগ বড় সাফল্য এনে দেয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জাপানের উন্নয়ন কেবল মেধাবী কয়েকজন মানুষের উপর নির্ভর করেনি, বরং পুরো
সমাজে সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ, দলগত কাজ এবং কাজের প্রতি নিষ্ঠার মতো মূল্যবোধ গড়ে তোলা হয়েছিল। এসব সামাজিক সংস্কৃতি ও অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ জাপান দেখিয়েছে একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ তেল বা সোনা নয়, বরং দক্ষ, শিক্ষিত এবং উদ্ভাবনী মানুষও একটি দেশের অর্থনীতিকে বিশ্বমঞ্চে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে। বিশ্বজুড়ে জাপানের ব্র্যান্ড কিভাবে কোম্পানিগুলো অর্থনীতির চালিকা শক্তি হলো। জাপানের অর্থনৈতিক সাফল্যের আরেকটি বড় কারণ হলো তাদের জনশক্তি, শিল্প প্রতিষ্ঠান এবং বিশ্বমানের উৎপাদন ব্যবস্থা। যুদ্ধের পর জাপান শুধু দেশীয় বাজারের জন্য পণ্য তৈরি করেননি, বরং শুরু থেকেই আন্তর্জাতিক বাজারকে লক্ষ্য করে উচ্চমানের পণ্য উৎপাদনে গুরুত্ব দেয়। তাদের লক্ষ্য ছিল এমন পণ্য তৈরি করা যা গুণগত মান, স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতার কারণে বিশ্বজুড়ে মানুষের আস্থা অর্জন করবে। ধীরে ধীরে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করে। মোটরগাড়ি শিল্পে টয়োটা, হোন্ডা, নিসান এবং সুজুকি, ইলেকট্রনিক্স খাতে সোনি, ক্যানন, তোশিবা এবং অন্যান্য বহু প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের পণ্য রপ্তানি করতে শুরু করে। শুরুতে মেড ইন জাপান লেখা পণ্যকে অনেকেই খুব গুরুত্ব দিতেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জাপানি কোম্পানিগুলো প্রমাণ করে যে তারা কম দামে নয়, বরং উচ্চমান, দীর্ঘস্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতার মাধ্যমে প্রতিযোগিতা করতে চায়। ফলে মেড ইন জাপান ধীরে ধীরে গুণগত মানের প্রতীক হয়ে ওঠে। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, জাপানের অর্থনৈতিক সাফল্য কোনো একটি কোম্পানি বা একটি শিল্পের কারণে হয়নি, বরং সরকার, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং দক্ষ জনশক্তির সমন্বিত প্রচেষ্টার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। শৃঙ্খলা, কর্মসংস্কৃতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা জাপানের অদৃশ্য শক্তি। জাপানের অর্থনৈতিক উন্নয়ন শুধু আধুনিক প্রযুক্তির বা বড় বড় কোম্পানির উপর নির্ভর করেনি, এর পেছনে ছিল এমন একটি কর্মসংস্কৃতি যা বহু বছর ধরে গড়ে উঠেছে। জাপানের সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূল্যবোধ। অফিস, কারখানা, স্কুল কিংবা গণপরিবহন প্রায় সব ক্ষেত্রেই সময় মেনে চলার চেষ্টা করা হয়। এতে উৎপাদনশীলতা বাড়ে এবং কাজের ধারাবাহিকতা বজায় থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দলগত কাজ। অনেক প্রতিষ্ঠানে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলগত সাফল্যকেও বেশি গুরুত্ব দেওয়া হয়। কর্মীরা একে অপরের সঙ্গে সমন্বয় করে কাজ করেন, সমস্যার সমাধান খোঁজেন এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে অবদান রাখেন। জাপানের শিল্প খাতে মান নিয়ন্ত্রণ, কোয়ালিটি কন্ট্রোল। জাপানের শিল্প খাতে মান নিয়ন্ত্রণের প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একটি পণ্য বাজারে যাওয়ার আগে একাধিক ধাপে পরীক্ষা করা হয়, যাতে ত্রুটির সম্ভাবনা কমানো যায়। এই নীতির ফলে আন্তর্জাতিক বাজারে জাপানি পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা তৈরি হয়। আজকের জাপান বিশ্বের জন্য শিক্ষা। আজকের জাপান শুধু প্রযুক্তি বা শিল্পের জন্যই পরিচিত নয়, এটি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির একটি দেশ। বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক পরিমাপ অনুযায়ী জাপান দীর্ঘ সময় ধরে বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলোর মধ্যে রয়েছে এবং বর্তমানে নামমাত্র জিডিপি অনুযায়ী বিশ্বের তৃতীয় বা চতুর্থ বৃহৎ অর্থনীতি হিসাবে অবস্থান করে। অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে, কারণ বিভিন্ন দেশের অর্থনীতির আকার পরিবর্তিত হয়। জাপানের অর্থনীতির ভিত্তি তৈরি হয়েছে উন্নত উৎপাদন শিল্প, প্রযুক্তি, অটোমোবাইল, যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, গবেষণা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর। দেশটি প্রয়োজনীয় তেল, গ্যাস এবং অনেক কাঁচামাল বিদেশ থেকে আমদানি করলেও সেই কাঁচামালকে উচ্চ মূল্যের পণ্যে রূপান্তর করে বিশ্ববাজারে রপ্তানি করে উল্লেখযোগ্য অর্থনৈতিক মূল্য সৃষ্টি করেছে। তবে জাপানের সামনে চ্যালেঞ্জও রয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়ায় বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি, শ্রমশক্তির সংকোচন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিযোগিতা, এসব বিষয় ভবিষ্যতে তাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত হচ্ছে। তাই জাপান এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, অটোমেশন এবং নতুন নতুন প্রযুক্তিতে আরো বেশি বিনিয়োগ করছে। জাপানের গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো কোনো দেশের ভবিষ্যৎ শুধু প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে না। সঠিক পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব, মানসম্মত শিক্ষা, প্রযুক্তিগত উদ্ভাবন, গবেষণা, শৃঙ্খলা এবং পরিশ্রম একটি দেশকে বিশ্বমঞ্চে শক্তিশালী অবস্থানেও নিয়ে যেতে পারে। প্রাকৃতিক সম্পদ কম থাকলেও জাপান প্রমাণ করেছে একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ তার মানুষ। তেল শেষ হতে পারে, খনিজ ফুরিয়ে যেতে পারে, কিন্তু শিক্ষা, দক্ষতা, উদ্ভাবন এবং পরিশ্রম এমন একটি সম্পদ যা একটি জাতিকে প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে নিয়ে যেতে পারে। আপনার কি মনে হয়, প্রাকৃতিক সম্পদের চেয়ে দক্ষ জনশক্তি কি একটি দেশের সবচেয়ে বড় শক্তি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে লিগ্যাল টক্স বিডির সাথেই থাকুন। ধন্যবাদ। Legal Talks BD, on the path of law with awareness in support of justice.